আজকে ব্যাংকিংটা আমরা পড়েছিলাম। তো সেটা থেকে আমরা প্রথমে কিছু আজকে এমসিকিউ ডিসকাস করবো, কি কত কোনটা কোনটা পারো। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে কোন কমিশনের সুপারিশে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল? হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। আচ্ছা, বলতে পারবে এই কমিশনটা হচ্ছে কবে, মানে হিল্টন ইয়ং কমিশন যে সুপারিশ পেশ করেছিল সেটা কত খ্রিস্টাব্দে পেশ করেছিল, মনে আছে? 1926। কমিশন গঠনের কথা বলা হয়নি, কবে সুপারিশটা পেশ করেছে। তাহলে স্যার 1922 সাল। না, এটা অ্যান্সার হবে 1934, 1934। ঠিক আছে, 1934 সালে যে সুপারিশ পেশ করেছিল তারই ভিত্তিতে কি হয়েছিল, আরবিআই অ্যাক্ট। তারই ভিত্তিতে 1934 সালে আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই অ্যাক্ট গঠিত হয়েছিল, যেখান থেকে আমাদের আরবিআই গঠিত হয়েছিল কবে, 1935 সাল, 1935। ঠিক আছে, হিল্টন ইয়ং কমিটির সুপারিশে আরবিআই 1935 সালে গঠিত হয়েছিল। এটার উত্তর ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? স্যার অপশন ডি। ডি অপশন। অপশন ডি। আচ্ছা, তাহলে অপশন ডি এর কাজটা কে করে? নাবার্ড। স্যার নাবার্ড। নাবার্ড করে, তাই তো? তাহলে অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি। তাহলে রিজার্ভ ব্যাংক বাকি কাজগুলো অবশ্যই করে, যে বিদেশ আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকার হিসেবে কাজ করে, ঋণ নিয়ন্ত্রণ করে, বিদেশি মুদ্রা তত্ত্বাবধান করে, কিন্তু কৃষির উন্নয়নে কৃষকদের যে সরাসরি ঋণ প্রদান করে সেটা রিজার্ভ ব্যাংকের কিন্তু কাজ নয়। হ্যাঁ, সেটা করে কে, নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। এটা আমরা প্রত্যেকেই জানি, এই কাজটা করে থাকে আমাদের নাবার্ড। নাবার্ড বলে। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, ভারতে কোন প্রতিষ্ঠানটি ধাতব মুদ্রা প্রচলন করে? ধাতব মুদ্রা প্রচলন করে। অর্থমন্ত্রক। 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 অর্থ মন্ত্রক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ধাতব মুদ্রা, মানে যেগুলোকে আমরা মিন্ট বলে থাকি, ঠিক আছে, সেই মিন্ট প্রচলন করে থাকে আমাদের অর্থ মন্ত্রক বা অর্থ, যেটাকে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থ মন্ত্রক। আচ্ছা, আরবিআই কবে রাষ্ট্রায়ত্ত হয়েছিল, মানে ন্যাশনালাইজ হয়েছিল? 1949। কত, 49। 1949, 1949-এ আরবিআই রাষ্ট্রায়ত্ত, মানে যেটাকে আমরা ইংলিশে বলি কি, ন্যাশনালাইজড। ন্যাশনালাইজড, আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল 1949, 1949। ওকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? ওসমান স্মিথ। অসবর্ন স্মিথ। অসমান স্মিথ কি ভারতীয় গভর্নর ছিল? প্রথম স্যার গভর্নর সিভি ছিল। দেশমুখ হবে কোশ্চেনটা তো। বলছে স্যার সিবি দেশমুখ। যদি ভারতীয় গভর্নর বলা হয় তখন হবে সিডি দেশমুখ, আর যদি এমনি প্রথম গভর্নর বলা হয় সেটা অবশ্যই অসবর্ন স্মিথ হবে। কিন্তু কোশ্চেনটা আমাদের তো প্রথম জানতে চাইনি, আমাদের জানতে চাইছি যে ভারতীয় গভর্নর, সিডি দেশমুখ। আচ্ছা, রিজার্ভ ব্যাংকে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের হিসাব রক্ষণ বা অ্যাকাউন্ট ইয়ার কখন? 1 এপ্রিল থেকে 30 মার্চ। বি দা অপশন বি। বি। অপশন বি মানে কি বলছো, ডি? আচ্ছা, কোনটা বলছো? অপশন বি। 1 এপ্রিল বি, 1 এপ্রিল থেকে 30 মার্চ। স্যার এটা উল্টে যেটাকে যাবে আমরা না? যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার বলে থাকি, অ্যাকাউন্টিং ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ। ঠিক আছে, একদম।
আচ্ছা, রিজার্ভ ব্যাংক কোন আর্থিক নীতিতে কোন শব্দটি ব্যবহৃত হয় না? মানিটারি ব্লু পলিসিতে চিপ। কোন শব্দটা ব্যবহার ব্লু হয়? চিপ। ব্লু ব্লু চিপ। চিপ। ব্লু 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 চিপ। চিপ শব্দটা মানিটারি পলিসিতে ব্যবহার করা হয় না। ব্লু চিপ। 1 এপ্রিল 1935। 1 এপ্রিল উনিশশো 1 পঁয়ত্রিশ এপ্রিল 1935। 1 এপ্রিল 1935। আমার প্রথমে জানি 1935 সালে। এপ্রিল আর অপশনের মধ্যে দুটো ডাউট হতে পারে, জুলাই আর এপ্রিলের মধ্যে। ঠিক আছে, কোনো ডাউট নয়, এটা হচ্ছে অ্যান্সার হবে 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935 সালে ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই গঠিত হয়েছে। আচ্ছা, রিজার্ভ ব্যাংক কাকে ওয়েজ অ্যান্ড মিনস অগ্রিম অর্থ প্রদান করে? ওয়েজ অফ মিনস মানে যখন টাকার প্রয়োজন হবে সেই হিসাবে রিজার্ভ ব্যাংক কাকে অগ্রিম অর্থ দিয়ে থাকে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার। স্যার বাণিজ্যিক কি ব্যাংক হবে? সমূহ। বাণিজ্যিক ব্যাংক সমূহ। তাহলে ওয়েজ অ্যান্ড মিনস মানে যখন টাকার প্রয়োজন হবে, ওয়েজ অ্যান্ড মিনস অগ্রিম অর্থ সেটা প্রদান করে থাকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের যখন টাকার প্রয়োজন হয় তখন তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক সমূহ অগ্রিম অর্থ প্রদান করে থাকে। বাহ, দারুণ হয়েছে না? আচ্ছা, নেক্সট। নিচের কোন শহরে রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক সদর দপ্তর নেই? বেঙ্গালুরু। কি হবে? আচ্ছা, বেঙ্গালোর নাকি বাকিদের কি মনে হচ্ছে? অবভিয়াসলি বেঙ্গালুরু। বেঙ্গালুরু বেঙ্গালুরু। মনে হয়। বেঙ্গালুরুতে তো নেই না, ব্যাঙ্গালোরে নেই না। অপশন সি ব্যাঙ্গালোর। আচ্ছা, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে? রিজার্ভ ব্যাংকের এজেন্ট স্যার অর্থমন্ত্রক। কি মনে হচ্ছে? বাকিদের কি মনে হচ্ছে? রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কে কাজ করে? তো ভারত সরকার। স্যার বাকিদের কি মনে হচ্ছে? রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কে কাজ করে? দেখো, স্টেট ব্যাংক। এটা স্টেট হ্যাঁ, ব্যাংক। এটা হচ্ছে একটু, হ্যাঁ এটা একটু ডাউট হতে পারে। দেখো, এজেন্ট মানে সে কিন্তু কখনোই হচ্ছে রিজার্ভ ব্যাংককে মানে রিজার্ভ ব্যাংকের উপরে ব্যাপারটা যাবে না। কোনটা আন্তর্জাতিক অর্থ ভান্ডার কখনোই হবে না। গভর্নমেন্ট রিজার্ভ ব্যাংকের কোনো এজেন্ট নয়। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের হয়ে কাজকর্ম করে রিজার্ভ ব্যাংক কাজ করে, কিন্তু এজেন্ট আমরা বলি না। এজেন্ট হয়ে অর্থাৎ রিজার্ভ ব্যাংকের পলিসি গুলো এসবিআই এর মাধ্যমে বেশিরভাগ কাজকর্ম হয়ে থাকে। অর্থাৎ এসবিআই কে এই জন্য বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাংক। ওকে, এসবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, নিচের প্রকল্পগুলি কোনটি রিজার্ভ ব্যাংক দ্বারা প্রণয়ন করা হয়েছিল? বলো, রিজার্ভ ব্যাংক কোনটা প্রণয়ন করেছিল? স্যার ওমবার্সম্যান মনে হচ্ছে। ওমবার্সম্যান। ওমবার্সম্যানটা কি অপশন মনে সি। আছে? স্যার ভুলে ওমবার্সম্যানটা গেছি। কি? ওমবার্সম্যান হচ্ছে যদি কোনো সময়ে তোমার হচ্ছে ব্যাংকিং সংক্রান্ত কোনো অভিযোগ হয়, ঠিক আছে, তখন তুমি কোথায় গিয়ে জানাবে, সেই জন্য হচ্ছে ওমবার্সম্যান। ওমবার্সম্যান হচ্ছে ব্যাংকে ব্যাংকে মানে তোমার হয়তো কোনো ব্যাংক তোমার স্যার লোন ব্যাংকিং নিয়েছে, তোমাকে দেয়নি। কনজিউমার ফোরাম যেটা বলা হয়। হ্যাঁ, ব্যাংকের হচ্ছে কনজিউমার ফোরাম। ভালো কথা, এটা একদম কনজিউমার ফোরাম, ব্যাংকের কনজিউমার ফোরাম। এটা ভালোবাসে, একদম সুন্দর। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? শান্তিকান্ত দাস। শান্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। হ্যাঁ, ব্যাপারটা শক্তিকান্ত শক্তিকান্ত। হবে। এবার এখানে হচ্ছে শান্তিকান্ত দিয়েছে। যাই হোক, মোটামুটি বোঝা যাচ্ছে শান্তিকান্ত দাস না শক্তিকান্ত দাস। ঠিক আছে, যাই হোক।
সবচেয়ে স্বল্পতম সময়ের গভর্নর কে ছিলেন? সবচেয়ে কম কম টাইম গভর্নর কে ছিলেন? পারবে না, এটা হচ্ছে অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ হচ্ছে সবচেয়ে শর্টেস্ট টাইমের গভর্নর ছিলেন। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের সবচেয়ে দীর্ঘতম গভর্নর কে ছিলেন? অ্যান্সার হবে স্যার বেণুগোপাল রামারাও। বেণুগোপাল রামরাও। একদম, বেণুগোপাল রামরাও সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য গভর্নর ছিলেন, আরবিআই এর গভর্নর। আচ্ছা, এবার এই তো কোশ্চেন এসে গেছে, প্রথম গভর্নর কে ছিলেন আরবিআই এর? স্যার অসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ। করছে। আচ্ছা, কোন মুদ্রাটি রিজার্ভ ব্যাংক প্রচলন করে না? 1 রুপি। 1 রুপি। 1 রুপি। 1 টাকা। এটা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট করে থাকে, ঠিক আছে। 1 টাকার যে তোমার হচ্ছে নোট হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অর্থ দপ্তর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা করে থাকে। হ্যাঁ, এটা করে থাকে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আর সাইন কার থাকে 1 টাকার নোটে? অর্থ সচিবের। অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি। আচ্ছা, কোনটি রিজার্ভ ব্যাংক নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য? ভারতীয় রিজার্ভ ব্যাংক নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য? এশিয়ার নিকাশি ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, না দুটোর, না কোনোটাই না? দুটোই স্যার। দুটোরই সদস্য রয়েছে, ঠিক আছে। মানে ব্যাংক যখন, আরবিআই যখন আন্তর্জাতিক ব্যাংক লোন দিয়ে থাকে, তখন কিন্তু তারা আরবিআই কে দেখেই লোন দেয়, মোদি টদিকে দেখে কেউ দেয় না, ঠিক আছে, বা ইন্ডিয়াকে দেখে দেয় না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু তারা লোন দেয় বা তহবিল দেয়, সবকিছু, ঠিক আছে। আরবিআই মানে নামেই কিন্তু সবকিছু হয়ে থাকে। নেক্সট, নিচের কোন বক্তব্যটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক, এটি 1935 সালে স্থাপিত হয়, এটি মুদ্রা প্রচলন করতে পারে, জনসাধারণের আমানত খোলে। এটি মুদ্রা কোনটা প্রচলন ভুল? করতে পারে। মুদ্রা প্রচলন করতে পারে। মুদ্রা প্রচলন করতে পারে। আচ্ছা, আরবিআই মুদ্রা প্রচলন করতে পারে, পারে, এটা ভুল। স্যার পারে না তাহলে? জনসাধারণের জন্য আমানত খোলে, জনসাধারণ কি করে রিজার্ভ ব্যাংকে খুলবে? সেটাই, আমানত খোলে মানে আরবিআই তে গিয়ে তুমি কি অ্যাকাউন্ট ওপেন করতে পারো? আরবিআই কোনো মানুষের কি অ্যাকাউন্ট আরবিআই তে রয়েছে? নিশ্চয়ই নেই। কারো আছে কি? বলো, তোমাদের কারো থাকলে বলো। না স্যার। তাহলে জনসাধারণের সঙ্গে আরবিআই কোন রকমের ট্রানজেকশন করতে পারে না, একমাত্র এটা বাদে আর সব করতে পারে। 1935 সালে স্থাপিত, আমরা জানি। সেন্ট্রাল ব্যাংকও জানি। মুদ্রা প্রচলন তো অবভিয়াসলি, নাহলে মুদ্রা প্রচলন কে করে? আরবিআই করে না তো কে করে? আচ্ছা, কত খ্রিস্টাব্দে আরবিআই এর যে কার্যালয় কলকাতা থেকে মুম্বাই স্থানান্তরিত হয়? 1937। 1937। 1937, যখন ভারত শাসন আইন কার্যকর করা হয়েছিল, তখন আরবিআই এর যে হেডকোয়ার্টারও কলকাতা থেকে মুম্বাইতে ট্রান্সফার করা হয়েছিল 1937। রিজার্ভ ব্যাংক সর্বোচ্চ কত টাকার কাগজি নোট প্রচলন করতে পারে? 2000। কত বলো? কি মনে হয়? স্যার আমরা 2000 টাকার নোটই দেখেছি সর্বোচ্চ। 2000 টাকার নোটই দেখেছি। তাহলে হচ্ছে আরবিআই সবচেয়ে বেশি কাগজি নোট প্রচলন করতে পারে, বেশি নয়, মাত্র 10,000 টাকা, ঠিক আছে। আরবিআই চাইলে, এবার আরবিআই 2000 টাকা করেছে, কিন্তু আরবিআই এর কাছে রাইটস রয়েছে ম্যাক্সিমাম 10,000 টাকার পর্যন্ত নোট প্রচলন করতে আরবিআই পারে।
আচ্ছা, নোট প্রচলন করার ক্ষেত্রে আরবিআই রিজার্ভ ব্যাংককে নিচের কোনটি বিবেচনা করতে হয়? রিজার্ভ ব্যাংকে নিচের কোনটি বিবেচনা করতে হয়? কোন সবকটি। জিনিসটা দেখে আরবিআই ভাববে যে না লোন মানে আরো করবে, মানে আরো নোট ছাপাবে? তো সবকটি হবে। সবকটি হবে। সবকটি হবে, ঠিক আছে। যদি দেখে যে মুদ্রাস্ফীতি হয়েছে, ঠিক আছে, তখন হচ্ছে নোট ছাপানোর কথা ভাববে, যে নোট ছাপাবে কি ছাপাবে না। তারপরে হচ্ছে ছেঁড়া বা ময়লা নোট, যদি নোট ছিঁড়ে যায় সেই সিরিয়াল নোটে, তখন নোট আরো তারা ছাপায়। আর প্রয়োজনীয় মজুদ ভান্ডার দেখবে কত টাকা তার কাছে স্টক আছে, সেটা দেখে তারপরে নোট ছাপাবে কি ছাপাবে না ডিসাইড করে। অবভিয়াসলি সবকটি। রিজার্ভ ব্যাংকের কাছে থাকা স্টেট ব্যাংকের সমস্ত শেয়ার কার নির্দেশ অনুযায়ী সরকার অধিগ্রহণ করে? ফিনান্সিয়াল কে রেগুলেশন। বললে? কি বলো বলো? ফিনান্সিয়াল রেগুলেশন। হ্যাঁ, অ্যান্সার হবে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেবি যে রয়েছে, সেবি যদি নির্দেশ দেয়, সেবির নির্দেশে আরবিআই কি করতে পারে, এসবিআই এর যে সমস্ত শেয়ার সরকার অধিগ্রহণ করতে পারে, যেটাকে আমরা ন্যাশনালাইজড বলি, সেবি রেকমেন্ডেশন। আরবিআই রিজার্ভ ব্যাংকের কতগুলি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে? রিজিয়নাল ট্রেনিং সেন্টার কটা রয়েছে? চারটে। চারটে। চারটে রয়েছে। ডিস্টার্ব হচ্ছে। চারটে। কত সালে রিজার্ভ ব্যাংক 25 পয়সা পর্যন্ত সমস্ত ধাতব মুদ্রা তুলে নেয়? 2010 সালে। 2011, 2011, ঠিক আছে। 2011 পর্যন্ত 25 পয়সা চলতো, তারপর থেকে কিন্তু 25 পয়সা আর চলে না। 2011। আচ্ছা, ন্যূনতম জমা পদ্ধতি মিনিমাম রিজার্ভ রেশিও কত সালে রিজার্ভ ব্যাংক প্রচলন করেছে? যে কত টাকার গোল্ড আর ফরেন কারেন্সি রেখে নোট ছাপাতে পারে? তো 1991। 56, 56। হবে 1956, 1956। ভারতে বিদেশি মুদ্রার হার কে নির্ধারণ করে? আরবিআই। কি হবে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারণ করে, ঠিক আছে। আর মানে এই বিনিময়ে সাহায্য কে করে? এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক, এক্সিম ঠিক ব্যাংক। আছে। এক্সিম ব্যাংক কি করে? এই বিনিময়ে হেল্প করে, মিডিয়াম হিসেবে কাজ করে। কিন্তু কত পরিমাণে হবে সেই বিনিময় হার, সেটা নির্ধারণ করে দেবে কিন্তু আরবিআই, ঠিক আছে। এক্সিম ব্যাংক কিন্তু নির্ধারণ করে দেবে না যে বাবু এত পার্সেন্টে হবে। এক্সিম ব্যাংক শুধু সেই অর্ডারটা ফলো করবে, এজন্য মাথায় থাকে। তাহলে মুদ্রার, বিদেশি মুদ্রার বিনিময় হার, ঠিক আছে, এটা নির্ধারণ করে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? নিকাশি ঘরের কাজ। আরবিআই কোন কাজ? ঘরের কাজ। বাবা, ওটা তো করেই তো, আমানত গ্রহণ করে আরবিআই। আরবিআই কি আমি আমানত ঘর গ্রহণ বলতে করে? হাউজিং ব্যাংকের ওটা ভাবলাম এই আর কি। না, নিকাশি ঘর মানে কত টাকা তোমার এখানে আছে, মানে আমাদের এখানে আছে কত টাকা, মানে ক্যাশ রাখতে হবে, কত টাকা লিকুইড করতে হবে, স্যার সেটার ওইটা কথা বুঝতে বলছি। পারিনি, আমি তো হাউসের ব্যাপারটা হাউজিং ব্যাংকের কাজ ভেবেছিলাম, ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমানত গ্রহণ। আচ্ছা, রিজার্ভ ব্যাংক স্থাপনের উদ্দেশ্য কি? সবকটি। সবকটি সবকটি। হবে। উন্নত ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা, সুষ্ঠু ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা, অর্থ আর মূলধনের বাজারকে সুগঠিত করা। অবভিয়াসলি সবকটি আমাদের ঠিক।
বলো। স্যার খোলা বাজারে কারবার। পরিমাণগত মানে বুঝতে পারছো, কোয়ান্টিটেটিভ মেথড যেগুলো, কোনটা নয় এর মধ্যে? পরিমাণগত মানে যেখানে টাকা পয়সার পরিমাণ নিয়ে কিছু ডিসাইডেড নয়। কি হবে? জমার অনুপাতে। আচ্ছা, অ্যান্সার হবে মার্জিনের পরিবর্তন, কতটা পরিমাণে লাভ রাখতে হবে। বাকিগুলো তো বাবা সবই তো রয়েছে। যেগুলো আমাদের বলেছিলাম যে পরিমাণগত মানে যেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ এর মধ্যে তো এগুলো সব পড়ে। ব্যাংক রেট, তারপরে খোলা বাজারে কার্যকলাপ মানে যেটা ওপেন মার্কেট অপারেশন ওএমও, তারপরে হচ্ছে জমা অনুপাতের পরিমাণ মানে কতটা পরিমাণ রাখবে, মানে সিআরআর এসএলআর এগুলোর কথা বলা হচ্ছে, কত টাকা তুমি জমা রাখবে কত টাকা করবে। তাহলে এগুলো সবই তো কোয়ান্টিটেটিভ এর মধ্যেই পড়ে না। কিন্তু মার্জিন, কতটা পরিমাণে মার্জিনে প্রফিট রাখবে সেটা পরিমাণের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে গুণগত মানে সেটা কোয়ালিটেটিভ এর মধ্যে পড়ে। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ এর মধ্যে কিন্তু এগুলো সব পড়ে। হুম। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোনটা হবে? আর উপরেরটা থেকে তো বলতে বুঝতেই তো পারছো। স্যার পার্থক্যমূলক সুদের হার। একদম, দেখলেই বোঝা যাচ্ছে। কারণ খোলা বাজারের ঋণপত্র সেটা আমাদের উপরেই বললাম কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত। জমার অনুপাতের পরিবর্তন এক্ষুনি বললাম আমাদের হচ্ছে কোয়ান্টিটেটিভ এর মধ্যে পড়ছে। তাহলে গুণগত এটা আমাদের কোয়ালিটেটিভ, একমাত্র এটাই রয়েছে, আর তো কিছু নেই। কারণ বাকি দুটো তো আমরা ওখানে তো দেখেই নিলাম, তাই না? কোয়ালিটেটিভ। আচ্ছা, আর্থিক নীতির সীমাবদ্ধতা কি? মনিটারি পলিসির ড্রব্যাক বা সীমাবদ্ধতা কি? কি মনে হচ্ছে? মনিটারি পলিসির ড্রব্যাক কি রয়েছে? তুমি এটা কোনো অর্থনৈতিক আর্থিক নীতি নিলে, কোনো মনিটারি পলিসি নিলে, ঠিক আছে, তার কি ড্রব্যাক রয়েছে? পারবে না? উন্নত টাকার বাজারে কার্যকারিতা কম। অ্যান্সার হবে সবগুলো। আমি বলে দিচ্ছি কি ব্যাপার। দেখো, তুমি একটা মনিটারি পলিসি অর্থনৈতিক নীতি তুমি নিলে, তাহলে সেই মনিটারি পলিসিটা কি সরাসরি কাজ করে, প্রত্যক্ষভাবে কাজ করে না পরোক্ষভাবে কাজ করে? অবভিয়াসলি পরোক্ষভাবে। কেন? পরোক্ষভাবে কারণ তুমি তুমি সুদের হার বাড়ালে, তাহলে সুদের হার বাড়ালে তখন লোকে ঋণ নেওয়া কমাবে। তাহলে কি হলো, তুমি কি প্রত্যক্ষভাবে লোকের ঋণ নেওয়া কমালে? করলে না, তুমি মনিটারি পলিসির মাধ্যমে পরোক্ষভাবে কাজটা করলে। তাহলে অবশ্যই এটা ঠিক। মনিটারি পলিসির ফলে অনুন্নত টাকার বাজারের কার্যকারিতা কমে। অনুন্নত টাকার বাজার বলতে কি, যেগুলো আমাদের হচ্ছে উন্নত নয় মনিটারি সেক্টর, তার যে কার্যকারিতা কম। কারণ মনিটারি পলিসি তাদের উপরে তো অ্যাপ্লিকেবলই না। মনিটারি পলিসি কাদের উপরে অ্যাপ্লিকেবল? যারা রেগুলেশনের মধ্যে আছে, যারা নিয়ম কানুন মানে, আরবিআই মানে এসবিআই বলো, দেশের বাণিজ্যিক ব্যাংক। তাহলে যেগুলো অনুন্নত টাকার বাজার সেখানে এর কার্যকারী হবে না, কারণ মনিটারি পলিসির উপর ডিপেন্ড করে না। দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে এরা নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ মনিটারি পলিসির মধ্যে শুধুমাত্র যে ব্যাংক রয়েছে সেরকম তো নয়, আরো অনেকে রয়েছে। ফলে যেটা অসংগঠিত ক্ষেত্র, এটা আনঅর্গানাইজ সেক্টর, তাহলে আনঅর্গানাইজ সেক্টর কখনোই মনিটারি পলিসি দ্বারা প্রভাবিত হবে না, তাই না? বুঝতে পারলে তো কেন সবগুলো হলো? সবগুলোই ঠিক। হুম, এই জন্য অ্যান্সার হবে আমাদের সবগুলো, অপশন ডি। আচ্ছা, নেক্সট। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ হ্রাস করতে চাইলে রিজার্ভ ব্যাংক কি করবে?
ব্যাংক চায় যে তুমি ব্যাংকগুলো কম ঋণ দেবে, তাহলে আরবিআই কি করবে? বলো। যাতে ব্যাংক কম ঋণ দেয়। নগদ জমার অনুপাত হ্রাস করবে। তাহলে আমি বলছি, তারপরে আমাকে উত্তর দেবে। প্রথমে বলছে ব্যাংক রেট হ্রাস করবে। ব্যাংক রেট মানে কি? যে হারে, ঠিক আছে, যে হারে রিজার্ভ বাণিজ্যিক ব্যাংকগুলো বা রিজার্ভ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, ঠিক আছে, তাকে আমরা ব্যাংক রেট বলি। মানে ব্যাংকে যে পার্সেন্ট হারে আরবিআই সুদ মানে আরবিআই হচ্ছে দেবে। মানে প্রথমে আরবিআই এর কাছ থেকে, মানে সাপোজ ধরো এসবিআই, ঠিক আছে, এসবিআই আরবিআই এর কাছ থেকে টাকা নিতে চায়, তাহলে প্রথমে ব্যাংক রেট ছিল 5%। মানে আরবিআই এর কাছ থেকে যখন এসবিআই টাকা নেবে 5% ইন্টারেস্ট এসবিআই কে পে করতে হবে। এখন এই রেটটাকে আরবিআই কি করে কমে দিয়েছে। মানে আগে এসবিআই যদি 100 টাকা নিত, এসবিআই কে দিতে হতো 105 টাকা, এখন এসবিআই কে দিতে হবে 103 টাকা। তাহলে এসবিআই তাহলে কি বেশি টাকা এরপরে মানে ঋণ নেবে, মানে বেশি টাকা আরবিআই এর কাছ থেকে নেবে না কম টাকা আরবিআই এর কাছ থেকে নেবে? বেশি বেশি টাকা কমে গেল, নেবে। বেশি টাকা নেবে। তাহলে বেশি টাকা নেবে কেন? সে কি মানে ভাতে দিয়ে খাবে? নিশ্চয়ই না, লোন দেওয়ার জন্যই নেবে। তাহলে ব্যাংক রেট হ্রাস করলে তাহলে কি টাকার যে ঋণের পরিমাণ, ব্যাংক ঋণ বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। বেশি দেবে। বেশি দেবে, বেশি দেবে। তাহলে এটা আমাদের হবে না, এতে সে বেশি দেবে। এবার বলছে নগদ জমার অনুপাত হ্রাস, মানে যেটাকে আমরা বললাম সিআরআর। সিআরআর মানে আগে তুমি যদি ব্যাংকের হয়ে কাজ করো, ব্যাংকে তুমি টাকা জমা রাখলে, আগে 100 টাকা তোমার থাকলে ব্যাংক আরবিআই এর কাছ থেকে, আরবিআই এর কাছে তোমাকে 10 টাকা জমা রাখতে হতো। এখন কমিয়ে সেটা 5 টাকা করে দেওয়া হয়েছে। মানে আগে তোমার কাছে 100 টাকা থাকলে আরবিআই 10 টাকা নিত, ফলে তোমার হাতে 90 টাকা থাকতো। এখন আরবিআই বলছে 10 টাকা নয় 5 টাকা, মানে এখন তোমার কাছে 95 টাকা আছে। তাহলে তখন সেই ব্যাংকগুলো বেশি পরিমাণে লোন দেবে না কম পরিমাণে লোন দেবে? বেশি লোন দেবে। বেশি দেবে। অবভিয়াসলি বেশি পরিমাণেই লোন দেবে। তাহলে এই দুটো হলো না। তার মানে একমাত্র অ্যান্সার কি হবে? খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, ওপেন মার্কেট অপারেশন। দেখো এখানে কি হয়, ওএমও, ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন হচ্ছে কি, যখন মানে সরকার বলবে যে তুমি আমার কাছে ঋণপত্র রেখে টাকা জমা রাখো, সরকার বলবে তোমরা ব্যাংকে রাখলে, জনগণকে বলবে যে তুমি হচ্ছে ব্যাংকে যদি টাকা রাখো ব্যাংক তোমাকে 5% রেটে ইন্টারেস্ট দেবে, আমার কাছে রাখো আমি 7%-এ দেবো। তাহলে লোকে কি করবে? সরকারের কাছে 7% টাকা রাখবে, অর্থাৎ ঋণপত্র কিনবে, ব্যাংক বিক্রি করবে। মানে আরবিআই যখন বিক্রি করবে তাহলে লোক বেশি কিনবে, আর লোক যদি বেশি কিনে নেয় লোকের হাতে কি হবে? টাকা অলরেডি কমে যাবে। তাহলে লোকের হাতে যখন টাকা কমে যাবে তাহলে লোক কি চাইবে? টাকা তার কাছে যেটা আছে সেটাকে ইনভেস্ট করে দিতে, সেটাকে জমা রাখতে, কারণ পরে রিটার্ন পাবে বলে। তাহলে একমাত্র যদি লোকের হাতে টাকাই না থাকে তাহলে লোক কি ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবে? পারবে না। তাহলে ওপেন মার্কেট অপারেশনে একমাত্র কি হবে? রিজার্ভ ব্যাংক এই ঋণটাকে হ্রাস করতে পারবে। বলো বোঝাতে পেরেছি না পারি? পেরেছি? বলো। এসসিসির পুরো নাম কি? এসসিসির পুরো নাম অ্যান্সার হবে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে, মানে নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ। মানে কিছু কিছু জায়গাকে তুমি সিলেক্ট করবে, তার উপরে ঋণ নিয়ন্ত্রণ হবে। নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ। সিআরআর বলো, এক্ষুনি বলে দিলাম। ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও, সিম্পল। এক্ষুনি আমি বললাম সিআরআর এর পুরো নাম ক্যাশ রিজার্ভ রেশিও। মানে যেই টাকাটা তুমি ব্যাংকের কাছে জমা রাখতে হয়, ব্যাংক খুলতে গেলে যে টাকাটা আরবিআই এর কাছে তোমাকে জমা রাখতে হয়, সেটাকে আমরা সিআরআর বলে থাকি।
আচ্ছা, এসএলআর এর পুরা নাম এটাও তো আমরা জানি। স্ট্যান্ডার্ড লিকুইডিটি। স্ট্যান্ডার্ড কি? অপশন স্ট্যাটিউটারি লিকুইডিটি স্ট্যাটিউটারি রেশিও, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড নয় বাবা, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, এসএলআর। যতটা তোমার হচ্ছে এই টাকা রাখবে, কি বলে তোমার হচ্ছে লিকুইড টাকা, যে টাকাটা তোমাকে রাখতে হবে, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, যেটাকে আমরা এসএলআর বলে থাকি। আচ্ছা, ওএমও এক্ষুনি বললাম। ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন, যে খোলা বাজারে কার্যকলাপ, মানে সরকার যে ঋণপত্র বিক্রি করে সেই জিনিসটাকে ওপেন মার্কেট অপারেশন, ওএমও বলা হয়ে থাকে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক নগদ জমার অনুপাত কি করে, বৃদ্ধি করে না কম করে? মুদ্রাস্ফীতি মানে টাকা বেড়ে গেছে, তখন রিজার্ভ ব্যাংক কি করবে? নগদ জমার অনুপাত কি করবে? বৃদ্ধি করবে। বৃদ্ধি করবে। করবে। তাহলে নগদ জমার অনুপাত মানে সিআরআর যদি বাড়িয়ে দেয় তাহলে কি করবে? কম পরিমাণে লোন দিতে পারবে। ঠিক আছে, নগদ জমার অনুপাত মানে যেটাকে আমি এক্ষুনি বললাম সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, কি করবে? বাড়িয়ে দেবে। যখনই সিআরআর বাড়িয়ে দেবে তখন বাণিজ্যিক ব্যাংক আর মানে লোন দিতে পারবে না, তাহলে কি হবে? লোকের হাতে টাকা কমে যাবে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, মন্দা অবস্থা নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক সিআরআর কি করবে? হ্রাস করবে। হ্রাস করবে। তাহলে মন্দা যখন যাবে, অর্থনৈতিক মন্দা যখন যাবে, তখন সিআরআর হ্রাস করবে। কেন? লোকের হাতে এবার টাকা দিতে হবে, সিআরআর কমিয়ে দিলে তাহলে কি হবে? বেশি পরিমাণে টাকা লোন দিতে পারবে। ঠিক আছে, সিম্পলি অপশন এ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কি করবে? রেপো রেট বৃদ্ধি করবে। রেপো রেট বৃদ্ধি করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই রেপো রেট বৃদ্ধি করবে। ঠিক আছে, রেপো রেট। আচ্ছা, কোনটি নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অন্তর্গত নয়? নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অন্তর্গত নয়। স্যার নগদ মার্জিনে পরিবর্তন। কেন? এক্ষুনি তো বললাম বাবা, দেখো ভাবো, খোলা বাজারে কার্যকলাপ, এটা তো বলাই আছে কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে পড়ে। এটা কি কখনো নির্বাচনমূলক? মানে তুমি কি কাউকে বলতে পারবে যে "এই, তুই আমার ঋণপত্র কিনবি, তুই আমাকে কিনবি না"? সেরকম কি ব্যাপার আছে? নাকি যে কেউ কিনতে পারে? ওপেন মার্কেট অপারেশন তো কোনো সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল নয়, এটা একদম কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে পড়ে ওপেন মার্কেট অপারেশন। বাকিগুলো কি? নগদ মার্জিনে পরিবর্তন অবশ্যই আমাদের নির্বাচনমূলক। নৈতিক প্রণোদন মানে প্রত্যেককে করা, যে উৎসাহ দেওয়া, যে তুমি আরো ব্যবসা করো, তাকে উৎসাহ দেওয়া। আর পার্থক্যমূলক সুদের হার, যখনই কোনো বড় হবে, মানে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেক্টর হবে, সেই জায়গায় কম সুদের হারে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, প্রাইমারি লেন্ডিং রেট, মৌলিক সুদের হার, যেটাকে আমরা পিএলআর বলে থাকি। পিএলআর কথার অর্থ এক্ষুনি বললাম, মৌলিক সুদের হার। বলো ঝুঁকিবিহীন ঋণের সুদের হার। বলো বলো। স্যার ঝুঁকিবিহীন ঋণের সুদের হার। ঝুঁকিবিহীন ঋণের উপর সুদের হার, পিএলআর, প্রাইমারি লেন্ডিং রেশিও। মানে যেই যেই সেক্টরের উপরে তুমি ইনভেস্ট করে ঋণ দিলে তোমার রিস্ক কম থাকে। ঠিক আছে, লো রিস্ক থাকে। ঠিক আছে, সেগুলোকে লো রিস্ক, ঠিক আছে, সেগুলোকে আমরা বলে থাকি পিএলআর, প্রাইমারি লেন্ডিং রেট। আচ্ছা, বাজারে সুদের হারে তারতম্যের একটি কারণ কি? কেন সুদের হারে তারতম্য হয়? ঋণ আদায়ে ঝুঁকির তারতম্য। ঋণ আদায়ে ঝুঁকির তারতম্য, কিছু কিছু ঋণের ক্ষেত্রে তোমার রিস্ক বেশি থাকে, কিছু কিছুর ক্ষেত্রে কম থাকে, এই জন্য সুদের হারে তারতম্য। তুমি যদি একটা হচ্ছে ব্যবসার জন্য লোন নাও, তার যে কি ব্যবসা করছো সেইভাবে ঘর তৈরির জন্য কম পার্সেন্টে দেবে। কিন্তু তুমি যদি একটা মানে রিস্কফুল কোনো একটা বিজনেসের জন্য নাও, ঝুঁকি তাতে অবশ্যই থাকবে। ঠিক আছে, এই জন্য বাজারে সুদের হারে তারতম্য হয়। আচ্ছা,
বাণিজ্যিক ব্যাংকগুলির ব্যাংকার কে? আরবিআই। আরবিআই। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই হচ্ছে ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলির ব্যাংকার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। আগের প্রশ্নটা ব্যাংকিং আইন কি হতে পারে? না না, ব্যাংকিং, দেখো ব্যাংকিং আইন হলে সমস্ত ব্যাংকের ওপরেই তো সেটা অ্যাপ্লিকেবল হবে। এরকম তো নয় ব্যাংক একটা আরবিআই একটা অ্যাক্ট করলো, সেইটা হচ্ছে শুধু এসবিআই ব্যাংকের জন্য, অন্য ব্যাংকের জন্য, সেরকম তো নয়। কোনো আইন হলে সবার ওপরেই সেটা অ্যাপ্লিকেবল। বুঝে গেছে? কিন্তু সুদের হারের তারতম্য হয় ঝুঁকির পার্থক্যের জন্য। বুঝতে পারলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভারতের রেপো রেট ঘোষণা করে কি? রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক করে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক বলবে যে কি পার্সেন্ট রেপো রেট হবে, সেটা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই ডিসাইড করে দেবে। আচ্ছা, দেশে অর্থ যোগানের অন্যতম অংশ হলো বাণিজ্যিক ব্যাংকগুলির কাছে গচ্ছিত কি? দেশে অর্থ যোগানের অন্যতম অংশ। স্যার পৌনঃপুনিক আমানত। আচ্ছা, কোনটা? আচ্ছা দেখো, স্থায়ী আমানত মানে, সঞ্চয়ী আমানত মানে কি? স্থায়ী আমানত বলতে কি বোঝো? সঞ্চয়ী আমানত মানে যেটা তুমি এফডি রাখলে, ফিক্সড ডিপোজিট, সঞ্চয়ী আমানত। ঠিক আছে, চাহিদা আমার আর পৌনঃপুনিক মানে পৌনঃপুনিক আদালত মানে যেগুলোকে আমরা মানে তোমাদের বলে থাকি টিডি, টার্ম ডিপোজিট। ঠিক আছে, আর হচ্ছে স্থায়ী আমানত মানে যেটা হচ্ছে সঞ্চয়ী আমানত আর হচ্ছে স্থায়ী আমানত, প্রায় একই জিনিস। মানে সঞ্চয়ী মানে ওইভাবে তুমি জমা রাখলে। ঠিক আছে, তো দেশে অর্থ যোগানের অন্যতম অংশ, কোথা থেকে অর্থ যোগানের অন্যতম অংশ, এটা হচ্ছে কি হবে অ্যান্সার? এটা হবে চাহিদা আমানত। ঠিক আছে, চাহিদা আমানত মানে ডিমান্ড। যে তুমি কোনো কিছু জিনিস, যে চাহিদা আমানত মানে যেটাকে আমরা লোন বলে থাকি। বুঝতে পারছো? যে তুমি ব্যাংকের কাছ থেকে যে লোন ডিপোজিট আছে, হ্যাঁ, সেই লোন ডিপোজিটকে আমরা বলে থাকি সেটা হচ্ছে অর্থ যোগানের, মানে লোন নিলে সেটা থেকে কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি অর্থ যোগান হয়। আচ্ছা, দেশে ঋণ অর্থ সৃষ্টিতে, হ্যাঁ বলছি বলো। স্যার, স্যার হুম, বলছি চাহিদা আমানত মানে ডিমান্ড ডিপোজিট হতে পারে না? ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ সরি, ভুল বললাম। ডিমান্ড ডিপোজিট, ভুল বললাম। ডিমান্ড ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট, হ্যাঁ, ডিমান্ড স্যার ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটের মধ্যে তো ওই সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট গুলো পড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে টাকা তুমি যে ব্যাংকে রাখছো সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, আর এগুলো তুমি কি টাকা জমা রেখে দিচ্ছ। অর্থ যোগান কি হবে? তুমি যখন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখবে, সেটাতে অর্থ যোগান। এই টাকাটা তুমি রেখেই দিলে, এটাতে কোনো অর্থের যোগান হচ্ছে না। মানে তুমি এফডি করলে, টিডি করলে, ফিক্স এফডি মানে তোমার হচ্ছে কোনো কিছু জমা রাখলে একটা দীর্ঘতম, সেটা কিন্তু অর্থের যোগান নয়। হুম? সেটা একটা টাইমের জন্য জমা রয়েছে। তুমি যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে রাখছো, সেটা দেশে অর্থ যোগানের অন্যতম অংশ। দেশে ঋণ সৃষ্টিতে সক্ষম, ক্রেডিট ক্রিয়েশন। বাণিজ্যিক ব্যাংক। দেশে ঋণ অর্থ সৃষ্টিতে কে ক্রেডিট ক্রিয়েশন করে? কি মনে হচ্ছে? অবশ্যই বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, আমাদের যে ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক বলো, এরা কিন্তু ক্রেডিট ক্রিয়েশন করেন। আরবিআই, আমাদের যে বাণিজ্যিক ব্যাংক, তারাই কিন্তু একমাত্র এর জন্য দায়ী। বাণিজ্যিক ব্যাংকে যে আমানতে আমানতকারী সুদ উপার্জন করে না, তাকে বলে কি? মানে কোনটায় তোমাকে ইন্টারেস্ট দেয় না, নো ইন্টারেস্ট রেট। সঞ্চয় আমানত। সঞ্চয় চলতি আমানত আমানত। মানে চলতি আমানত, মানে যেটাকে সঞ্চয় আমরা আমানত কারেন্ট কি অ্যাকাউন্ট বলি। সেভিংস অ্যাকাউন্ট? চলতি আমানত মানে যেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলি। কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো সুদ হয় না। ঠিক আছে, তুমি টাকা রাখতে পারো, যত টাকা খুশি জমা রাখতে পারো, যত টাকা খুশি তুলতে পারো, কিন্তু তোমার কিন্তু কোনো ঋণ মানে তোমার কোনো ইন্টারেস্ট থাকবে না। চলতি আমানত, যেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলে থাকি। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু কোনো সুদ দেয়া হয় না।
কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? নোট প্রচলন। নোট প্রচলন। অবভিয়াসলি নোট প্রচলন আমাদের এসবিআই বা কোনো বাণিজ্যিক ব্যাংকের কোনো কাজ নয়, এটা আরবিআই এর কাজ নোট প্রচলন করে। বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতের মধ্যে কোনগুলিকে ধরা হয়? এই যে ডিমান্ড ডিপোজিটের মধ্যে চাইলেই, চাহিদা আমানত মানে যেটাকে তুমি চাইলেই ফেরত পেয়ে যাবে এরকম, যেখানে টাকা রেখে তুমি যে কোনো সময় তুলতে পারো, কোনগুলিকে ধরা হয়? শুধু চলতি আমানত। সঞ্চয় আমানত হবে না? এই যে সঞ্চয় আমানত মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আর চলতি আমানত মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে সেভিংস অ্যাকাউন্টে তুমি কি টাকা রাখলে তুমি কি টাকা তুলতে পারবে না, হ্যাঁ হ্যাঁ। তাই তো? তো বেশিরভাগ লোকে তোমার হচ্ছে সঞ্চিত সঞ্চয় আমানতই রয়েছে, খুব কম লোকেরই কারেন্ট, শুধু বিজনেসম্যান যারা রয়েছে তাদেরই কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা নেক্সট, সর্বশেষ স্তরের ঋণদাতা কোন ব্যাংকে বলা হয়? বলো জানি তো, আরবিআই কে বলা হয় না সর্বশেষ স্তরের ঋণদাতা। যখন কেউ ঋণ দেবে না একদম সবার শেষে আরবিআই এর কাছ থেকে ঋণ নেওয়া হয়, কেন? কারণ আরবিআই এর কাছ থেকে ঋণ নিলে আরবিআই হচ্ছে তোমাকে ঋণ তো দেবেই, কিন্তু তার সঙ্গে কিছু শর্ত দেবে, ওই জন্য আরবিআই এর কাছে সবার শেষে ঋণ চাওয়া হয়। এই জন্য আরবিআই কে বলা হয় সর্বশেষ স্তরের ঋণদাতা। মানে তুমি কোনো জায়গা থেকে যখন পাবে না, শেষে আরবিআই এর কাছে তোমাকে আসা হচ্ছে। ঋণ দেওয়ার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলি যে আমানত সৃষ্টি করে তাকে কি বলে? উদ্ভূত আমানত। উদ্ভূত উদ্ভূত আমানত। উদ্ভূত আমানত, উদ্ভূত আমানত মানে যেটা ক্রেডিট ক্রিয়েশন, ঠিক আছে? ঋণের ফলে যে আমানত, যে টাকাটা তুমি পেলে, লোন অ্যামাউন্ট বলা হচ্ছে, ঠিক আছে? সেটাকে লোন অ্যামাউন্ট, মানে যেটা তৈরি হলো উদ্ভূত আমানত। আচ্ছা, ভারতে সর্বপ্রথম ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 69। 1969। 1969, ঠিক আছে। অর্ডিন্যান্সের মাধ্যমে ইন্দিরা গান্ধী করেছিল, কিন্তু এটা কিন্তু বাতিল হয়ে গেছিল, ঠিক আছে? তারপরে ইন্দিরা গান্ধী আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে এগুলোকে করেছিল, যে এটা একটা কুপার কেস ছিল, ডিবি কুপার কেস ছিল। ব্যাংক জাতীয়করণের পরে একটা কেস হয়েছিল ডিবি কুপার কেস, এগুলো তোমাদের কেসগুলো খুব বেশি পড়ানো হয়নি, কেসগুলো পড়িয়ে দিতে পারো। দ্বিতীয় পর্যায়ে ব্যাংক জাতীয়করণ 1980। 1980। 80, তাই না? প্রথমে 14টা হয়েছিল, তারপরে কটা হলো? 1969 সালে 14টা হয়েছিল, তারপরে 1980 তার কটা হলো? 20টা। কটা? মানে আরে 6টা আর কি। হ্যাঁ টোটাল স্যার। 20টা। নরসিংহ কমিটির সমীক্ষার বিষয় ছিল কি? নরসিংহ কমিটি কি নিয়ে সমীক্ষা করেছিল? স্যার ব্যাংকিং ব্যবস্থার সংস্কার। অবশ্যই ব্যাংকিং ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং রিফর্ম অ্যাক্ট, ব্যাংকিং ব্যবস্থার সংস্কার, রিফর্মের জন্য, ঠিক আছে? ব্যাংকিং ব্যবস্থাটাকে ঢেলে সাজানো যাকে বলা হয়, রিফর্মের জন্য নরসিংহ কমিটি। আচ্ছা, নাচিকেত মোর কমিটি, এটা তো বলেছিলাম, মনে আছে নাকি দেখি? আর নাচিকেত মোর কমিটির আন্ডারে কি গঠিত হয়েছিল বা কি তৈরি হয়েছিল? পেমেন্টস মনে আছে? ব্যাংক। নাচিকেত মোর কমিটি 2014 সালে, তাই তো? স্যার ওই এয়ারটেল জিও ওই হ্যাঁ, ব্যাংক, পেমেন্টস ব্যাংক। এটিএম। হ্যাঁ, পেমেন্টস ব্যাংক, ঠিক আছে। নাচিকেত মোর রিপোর্ট ছিল পেমেন্টস ব্যাংক। নরসিংহ কমিটি কত স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থা সুপারিশ করেছিল? 3 স্তর।
নরসিংহ কমিটি হচ্ছে সুপারিশ করেছিল 4 স্তর বিশিষ্ট, কিন্তু হয়েছে ক স্তর বিশিষ্ট, হয়েছে 3 স্তর। সুপারিশ বলেছে, 4 স্তরই লিখেছিলাম তো, দেখো সুপারিশ সুপারিশ ছিল হ্যাঁ 4 স্যার। স্তরের, কিন্তু হয়েছে 3 স্তরে। ঠিক আছে? আচ্ছা, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের অঙ্গ হিসেবে রিজার্ভ ব্যাংক কি করতে পারে? এসএলআর হ্রাস। এসএলআর হ্রাস করবে। অবভিয়াসলি এসএলআর হ্রাস করেছিল, অনেকটাই কমিয়ে দিয়েছিল। ঠিক আছে, বাকিগুলো বাড়ানোর তো কোনো গল্পই নেই। এসএলআর স্ট্যাচুটারি সিআরআর যদি হ্রাস হতো তাহলে উত্তর হতো, যে অপশন দিত সিআরআর হার এসএলআর হ্রাস। ঠিক আছে, তাহলে দুটোই অপশন হতো, এসএলআর হ্রাস আর সিআরআরও হ্রাস হতে। আচ্ছা, নিচের কোনটি নার্সিং হোম কমিটির সুপারিশ নয়? কোনটা নার্সিং হোম কমিটি সুপারিশ করেনি? নয় বলেছে। কোনটা কোনটা সুপারিশ তাহলে মনে করো? স্যার অপশন সি। দেখো, অগ্রাধিকার ক্ষেত্রে ঋণের সুদের হার একদম ঠিক। এসএলআর হ্রাস একদম ঠিক। সুদের হারের উপর বিনিয়ন্ত্রণ, মানে সরকার আর সুদের হারকে নিয়ন্ত্রণ করবে না, ব্যাংক কি করবে? তাহলে একমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করার কথা নরসিংহ কমিটি বলেনি, বলেছিল যে ব্যাংকের যে নিয়ন্ত্রণ সেটা ব্যাংকের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। ঠিক আছে, এটা প্রাইভেটাইজেশনের দিকে প্রথম পদক্ষেপ ছিল। নির্দিষ্ট সময়ের পর বাণিজ্যিক ব্যাংকের ঋণ অনাদায়ী থাকলে সৃষ্টি হয় কি? অকার্যকর সম্পদ, ব্যাড লোন তো। অকার্যকর সম্পদ, যেটাকে বাংলা ইংলিশে কি বলা হয় বলেছিলাম? স্যার ব্যাড লোন তো। ব্যাড লোন, যেটাকে আরো ভালো ভাষায় এনপিএ যেটা। এনপিএ। পুরা নাম? এনপিএ বা ব্যাড লোন, এনপিএ এর পুরো নাম কি তারা মনে নেই কেন? নন হ্যাঁ স্যার, পারফর্মিং নন পারফর্মিং অ্যাসেট, এনপিএ। যে রিপোর্টের ভিত্তিতে 1991 সালে ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, এটা কোন? নরসিংহ কমিটি। স্যার নরসিংহ কমিটি তো। একদম সিম্পলি নরসিংহ কমিটির সুপারিশেই তো আমাদের ব্যাংকিং ব্যবস্থা রিফর্ম করা হলো। আর্থিক ক্ষেত্রে সংস্কারের জন্য ভারতের নরসিংহ কমিটি তার দ্বিতীয় রিপোর্ট কবে পেশ করেছিল? 1998। 1998, 1998। 1998, 1998। ভারতে বেসরকারি এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে কত সালের পর? 1991 সালের পর। 1991 এর পর। 1991 সালে। 1991, যখন এলপিজি করা হলো, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, ব্যাংকিং ব্যবস্থাকে রিফর্ম করা হলো, তারপরেই ভারতে বেসরকারি ব্যাংকগুলো বৃদ্ধি পেয়েছে বা এসেছে। আচ্ছা, নিচের কোন প্রতিষ্ঠান কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে? নাবার্ড। নাবার্ড। কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী ঋণ প্রোভাইড করে নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। ওয়েজ অ্যান্ড মিনস কোনটি? ওয়েজ অ্যান্ড মিনস বলা হয় আরবিআই থেকে সরকারকে প্রদান করা স্বল্পকালীন ঋণ, এটাকে আমরা বলি ওয়েজ অ্যান্ড মিনস।
মানে সরকারের যখন টাকার অসুবিধা হয় বা সমস্যা হয় তখন সরকার কি করে, আরবিআই এর কাছ থেকে একটা ঋণ নিয়ে থাকে স্বল্পকালীন ঋণ, এবং সেটা কিন্তু উইথ ট্যাক্স মানে উইথ ইন্টারেস্ট, তাকে ব্যাংক রেটের ইন্টারেস্টই তাকে ফেরত দিতে হয়, হ্যাঁ? এরকম নয় যে এমনি ফ্রিতে দিল, অবভিয়াসলি ইন্টারেস্ট দিতে হয়, হ্যাঁ? আচ্ছা, প্রুডেন্সিয়াল নর্ম বিচক্ষণতার নিয়ম কথাটি কিসের সাথে যুক্ত? যা পড়াচ্ছি, ব্যাংক পড়াচ্ছি, তাহলে ব্যাংকিং ক্ষেত্রের সাথে জড়িত। বিচক্ষণতার নিয়ম, প্রুডেন্সিয়াল নর্ম। আচ্ছা, ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলির ক্ষেত্রে বিচক্ষণতার নিয়ম প্রণয়ন করা হয় কোন কমিটির সুপারিশে? নার্সিমা কমিটি। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের পড়াইনি, এটা আমি তোমাদের এটা পড়ানো হয়নি, এটা হচ্ছে বেসেল হবে, এই জন্য এগুলোকে বলা হয় বেসেল নর্ম, ঠিক আছে? এটাকে বলা হয় BASEL, বেসেল নর্মস। এটা তোমাদের আমি পড়াইনি, বেসেল নর্মসটা পড়াইনি, বেসেল নর্মস বলা হয়, বেসেল কমিটির সুপারিশ এগুলোকে বেসেল নর্মস বলা হয়, এটা পড়ানো হয়নি। আচ্ছা, বিচক্ষণতার নিয়ম অনুসারে বেসেল নর্মস অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলির CRAR কত পার্সেন্ট হওয়া উচিত? পারবে না, 9%, 9%, ঠিক আছে? আচ্ছা, এগুলো ছাড়াও। আচ্ছা, সেবি SBI এর প্রতিষ্ঠার বছর এটা বলতে হবে। 1955। 1955। 1955, তাই তো? 1955 ইম্পেরিয়াল ব্যাংকে জাতীয়করণ করে SBI। আচ্ছা, যে ব্যাংকে এই বলেই দিলাম, অপশন এ। অপশন এ ইম্পেরিয়াল ইম্পেরিয়াল ব্যাংক। এটা এই কোশ্চেনটা ছিল, খেয়াল করুন। ক্ষুদ্র এবং কৃষক ও ক্ষুদ্র কারিগরদের ঋণ দেওয়ার জন্য গ্রাম অধিগ্রহণ চালু করে নাবার্ড। 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 কৃষক ও ক্ষুদ্র কারিগরদের জন্য গ্রাম অধিগ্রহণ প্রকল্প চালু করেছিল SBI, ঠিক আছে? SBI, নট নাবার্ড। কৃষক দেখেই সঙ্গে সঙ্গে নাবার্ডের দিকে যাবে না বাবা, SBI এটা, হ্যাঁ? কারণ ক্ষুদ্র কারিগরদের বলা আছে, বুঝলেন? নাবার্ড তো ক্ষুদ্র কারিগরদের জন্য দেবে না, গ্রাম উন্নয়ন এবং কৃষকদের জন্য। ক্ষুদ্র কারিগর ব্যাপারটা মেনশন আছে, এটা খেয়াল করুন। নাবার্ড স্থাপিত হয়েছিল কোন কমিটির সুপারিশে বলা উচিত? বলো, এটা বলা উচিত। শিবরামন কমিটির সুপারিশ, এটা লেখাইনি নাবার্ড। নাবার্ড লেখা হয়েছিল, কোন কমিটির সুপারিশ সেটা লেখা হয়নি। কমিটিতে লেখানো হয়নি নাবার্ডের সময়? না স্যার, না। শুধু বললে নাবার্ড এরকম নয়, এখানে ABC এরকম ভাবে অপশন আছে। কি হবে? গ্রামীণ পরিবারগুলিকে সরাসরি ঋণ সহায়তা করে। তো তিনটেই হবে। এবিসিডি। কি হবে বলো? অ্যান্সার হবে তিনটাই, এবি। ABC তিনটাই হবে। ব্যাংকিং ঋণের ক্ষেত্রে ECS বলতে কি বোঝানো? ECS মানে হচ্ছে ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস, ECS।
আচ্ছা, ব্যাংকে অর্থ জমা দেওয়ার পর সেই অর্থ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোলা না হলে সেই আমানতকে কি বলা হয়? তোলা না গেলে সঞ্চয় আমানত। এটাকে মেয়াদি আমানত বলা হয়। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। এই মেয়াদে তুমি টাকাটা রেখেছো, ফিক্সড ডিপোজিট এফডি, মানে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোলা যাবে না। 5 বছরের এফডি করলে, তাহলে 5 বছরের এফডি করলে 5 বছরের মধ্যে তুমি তুলতে পারবে না। ঠিক আছে, সেই কথাটা এখানে বলছি। তাহলে মোটামুটি আমরা আজকে 75টা কোশ্চেন ডিসকাস করলাম। ঠিক আছে, আচ্ছা।